গাবতলার চায়ের দোকান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে সেই অনেকক্ষণ। চারপাশে হালকা আলোর আভা তখনও বিদ্যমান। ওদিকে তখন ঝুপড়ি চালা ঘরের মতো দাঁড়িয়ে থাকা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে এই গ্রামেরই গণ্যমান্য কিছু লোক। প্রায় প্রতিদিনই তারা নানা বিষয়ে খোশগল্প করে। নিয়মিতভাবে আড্ডা দিলেও আজ তাদের আড্ডার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে। কেননা সম্প্রতি তাদের গ্রামের কবরখানায় ঘটে গেছে বেশ কয়েকটি অস্বাভাবিক ঘটনা, যা কেউ না নিজ চোখে দেখতে পেয়েছে, না কোনো কিছু আন্দাজ করতে পেরেছে। আর বলতে গেলে প্রায় বাধ্য হয়েই সে সমস্যা থেকে কিভাবে মুক্তি মিলবে সেই বিষয় নিয়েই তারা আলাপ করতে বসেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তারা এই ঘোরতর বিপদের দিনে তাদের ঠিক করণীয়টা কি হবে সেই সবই আর কি। আচ্ছা কানাই, বেশ অনেকক্ষণ তো হয়ে গেল, নে নে আমাদের সবাইকে চা দে। জি সাহেব, কেটলিতে কিছুক্ষণ আগে পানি ঢালিছিলাম তো, তাই গরম হইতে একটু সময় লাগতেছে। আপনারা সামান্য ক্ষণ সবুর করেন, আমি কড়া লিকার কইরে আপনাকে সবাই রে চা দিতেছি। আচ্ছা বুঝলাম। জসিম ভাই, আপনি একেবারে নীরবে বসে আছেন যে, এইভাবে নীরবে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে? ঠিকই বলেছেন আজমল ভাই, নীরবে বসে থাকার সময় এখন আর নেই। তবে ভাবছি কিভাবে কি করা যায়। তা শফিক ভাই, আপনিও দেখছি নীরবে বসে আছেন, তা আপনার মাথায় কিছু এলো? কি বলবো বলেন ভাই, আমার বোনের লাশটা দাফন করলো সবাই গতকাল রাতে, তা তো আপনারা সবাই জানেন। আর আজ ফজরের নামাজ পড়ে তারপর আমি গিয়েছিলাম কবরখানায় বোনের কবরটা জিয়ারত করতে। দেখি লাশ গায়েব। যুবতী মেয়ে মানুষ, না জানি লাশটার দশা কি হয়েছে, কোথায় কারা কিভাবে পাচার করলো। আমার কষ্টে বুক ফেটে কান্না আসছে ভাই। কি দিনকাল দেখছি ভাই, এ যে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। হায় হায়, ওদিকে তাই আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই। আজমল ভাই আমাদের মধ্যে সব থেকে বিচক্ষণ মানুষ, তিনি যে সিদ্ধান্ত নেবেন আমার তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ ঠিকই বলেছেন শফিক ভাই, তবে আমাদের এবার আর কোনো পথ নেই। এভাবে একের পর এক যেভাবে কবর থেকে লাশ চুরি হচ্ছে, তাতে রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। তাই ভাবছি কবরখানায় পাহারাদার রাখতেই হবে। তবে কাকে রাখা যায় আর কত টাকা তাকে বেতন দিতে হবে, আসেন সকলে মিলে সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলি, আর দেরি করা যাবে না। তারপর আজমল সাহেবের কথা শুনে সকলে তার কথায় সাধুবাদ জানালো। সন্ধে গড়িয়েছে অনেকক্ষণ। রাতের আধার ঘন হয়ে চারপাশটা ঢেকে ফেলেছে যেন কালো চাদর দিয়ে। ওদিকে দোকানদার কানাই সকলকে চা দিয়েছে বেশ আগেই। সকলে গরম গরম চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে বাকি সিদ্ধান্তগুলো সারতে লাগল। পাহারাদার হিসেবে আমি লোকমানের কথাই ভেবেছি। আপনাদের সকলের কি মত? হ্যাঁ, একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। লোকমান যেমন সাহসী তেমন সৎ লোক ভাই। আমার জানা মতে ওর মধ্যে কোনো ছল চাতুরি নেই। বেচারা দিনমজুরের কাজ করেই সংসার চালায় ঠিকই, কিন্তু এত অভাবের মধ্যেও কখনো কোনো চুরি চামারি বা ধান্দাবাজি করেনি কোনো দিনই। তবে দোষ একটাই, ওর তেমন নামাজ কালামের ধার ধারে না। তা ঠিক, তবে কবরখানা পাহারা দেওয়ার জন্য কি আর নামাজি লোক লাগবে? ওর কাজ হবে পাহারা দেওয়া, সেটুকু ঠিকঠাক দিতে পারলেই আমাদের হলো। আমাদের শুধু কাজ দরকার, অন্য কিছু নয়। তা সে যেই হোক, তবে পাহারাদার রাখবেন তা লোকমানের তাতে সম্মতি আছে কিনা তা তো জানা হলো না। আর তাকে তো কিছু টাকা, মানে মাসিক বেতন তো কিছু দেওয়া লাগবে। শুধু শুধু তো গ্রামবাসীর জন্য সে সারাটা রাত জেগে জেগে পাহারার কাজ চালিয়ে যাবে না। তা লোকমানের জন্য বেতন কত দিতে পারবে সকলে, সেই বিষয়ে কিছু ভাবলেন আজমল ভাই? আমি অবশ্য একটা ভেবেছি, ওই ধরেন 1010 টাকা। আমার মনে হয় এতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। যা দিনকাল পড়েছে তাতে এর চেয়ে কম দিলে যে অন্যায় হবে। তারপর সারা রাত জেগে দিনের বেলাটুকু তো লোকমানের ঘুমিয়ে কাটাতে হবে। হ্যাঁ, একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। 10,000 টাকা দিলে আমার মনে হয় তাতে লোকমানের কোনো আপত্তি থাকবে না। আর বেতনের টাকা
আমি নিজ দায়িত্বে সকল গ্রামবাসীর কাছ থেকে প্রতি মাসে ওই সকলের বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশনের কাজটা করে দেব। ব্যাস, সব তো হলো। এবার লোকমানকে এখানে আসতে বলুন, তারপর বাকি কথাগুলো ওর মুখ থেকেই আমরা শুনি। কি বলেন আজমল ভাই? রতন, রতন, কোথায় গেলি তুই? এই তো কাকা যান, কন আমারে, এখন আমার কি করতে হবে? তুই তাড়াতাড়ি যা, গিয়ে দেখ তো লোকমান বাড়িতে আছে কিনা, আর পারলে ওকে সঙ্গে করেই নিয়ে আসিস, কেমন? যা, তাড়াতাড়ি যা, আমরা সকলে ওর জন্য বসে আছি। জি কাকা যান, আমি এক্ষুনি যাতিছি। গাবতলার চায়ের দোকানে তখন কথাবার্তা চলতে থাকলো, আর ওদিকে রতন গেল লোকমানের বাড়িতে। ও লোকমান ভাই, লোকমান ভাই, বাড়িতে আসেন নাকি? ও লোকমান ভাই। কি হইছে রতন, তুমি আমায় ডাকতে আসিস? কোনো জরুরি দরকার পড়িছে বুঝি? ভাই, আজমল কাকা যান আপনারে ডাকতি আমারে পাঠাইছেন। সে বলল যে আপনারে তার খুব জরুরি দরকার। তা মিয়া ভাই, আপনি আমার সঙ্গে একটু যাতে পারবেন এখন? আচ্ছা রতন, তুমি খানিকটা দাঁড়াও, আমি তৈরি হয়ে এক্ষুনি বেরুচ্ছি। এদিকে গাবতলার চায়ের দোকানে তখন হিমশীতল নীরবতা। সকলে উদ্বিগ্ন হয়ে বসে আছে। সবার সামনে গরম গরম তেলে ভাজা আর গরম দুধ চা, তবে তা খাওয়ার কোনো আগ্রহ কারো মধ্যেই নেই। সকলে একমনে ভাবছে এই সমস্যা থেকে শেষ পর্যন্ত মুক্তি মিলবে তো। ওদিকে লোকমান আর রতন ততক্ষণে এসে উপস্থিত হল গাবতলার চায়ের দোকানে। চাচা যান, আমায় ডাকিছেন কেন? কং দেহি আমারে, কি করতে হবে আমায়? হ্যাঁ লোকমান, তুমি তো নিশ্চয়ই জানো আমাদের গ্রামের কেন্দ্রীয় কবরখানায় আজকাল কি সব ঘটছে। প্রায় রাতে লাশ চুরির ঘটনা এখন সবার মুখে মুখে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আমাদের কবরখানাটা পাহারা দিবা। তার জন্য তোমাকে মাসিক 10,000 টাকা দেওয়া হবে বেতন হিসাবে। আর হ্যাঁ, প্রতিদিন রাতে পাহারা দিতে যাওয়ার আগে রাতের খাবারটা তুমি আমার বাড়িতেই খাবে। তার সাথে কোনো সুবিধে অসুবিধে থাকলে আমাকে তুমি জানাবে। কোনো বিষয়ে কথা বলতে কোনো সংকোচ বোধ করবে না। এখন তুমি সাফ জানিয়ে দাও তুমি আমার কথায় রাজি কিনা। হ্যাঁ চাচা যান, আমি গরিব মানুষ, ওই প্রতিদিনই এর ওর বাড়ি দিন মজুরির কাজ কইরে কোনো রকমই আমার সংসারটা চালাই। তা তো আপনারা সবাই জানেন। তা না হলি আমি কোনো বেতনই নিতাম না। দরকার পড়লি আমি নিজেই দায়িত্ব নিয়ে কবরখানাটা পাহারা দেওয়ার কাজটা নিজে থেকেই করে দিতাম। হাজার হলিও আমার গ্রামের কাজ বলি কথা, আমার নিজেরও তো দায়িত্ব পড়ে গ্রামের দুর্দিনী মানুষের পাশে দাঁড়ানো। তা সে যাই হোক, আমি রাজি। হ্যাঁ, আপনার কথায় চাচা যান, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আইজ থেকেই কাজ শুরু করে দিলাম। এই আমি কথা দিলাম, আমি আমার জীবন বাজি রেখে হইলেও আমাগো কবরখানার পাহারার কাজটা আমি মৃত্যু পর্যন্তই কইরে যাব। আইজ বাদে কাইল আমারও তো ওই কবরখানাই জাতি হবে। এই কাজে আমার কোনো আপত্তি নেই চাচা যান। বেশ বেশ লোকমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কোনো চোর বাটপারের দেখা মিললে তুমি শুধু একটা হাঁক দিবা। যার ঘরে যা আছে তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো সবাই একসাথে। তারপর দেখবো চোর বাটারা কি করে। তারপর গ্রামের লোকজন আরও কিছু জরুরি কথাবার্তা সেরে যে যার বাড়ির দিকে পা বাড়ালো। লোকমানও তাদের সাথেই তার বাড়িতে গেল, কারণ তার বউকে তো সকল বিষয়ে জানাতে হবে। কারণ সে তো আর জানে না যে আজ লোকমানের কবরখানার পাহারাদারের নতুন চাকরি জুটেছে। সে তো পাকা কথা দিয়েই এসেছে সকলের সামনে। তবে কবরখানার পাহারা দেওয়ার চাকরি বলে কথা, এই কাজে তার বউটা আবার যদি কোনো আপত্তি করে। তাই মনে কিছুটা আশা আর নিরাশার দোলাচলে ভাসতে ভাসতে লোকমান তার বাড়িতে গিয়ে পৌঁছালো। এবার তার প্রথম কাজ বউটাকে বোঝানো, তারপর তাড়াতাড়ি তৈরি হয়েই আবার বেরুতে হবে কবরখানার পাহারা দেওয়ার কাজে। কি গো, এত দেরি করে ফিরলে যে? আর এত তড়িঘড়ি করে কোথায় গিয়েছিলে তুমি? আর বলিস না, সে অনেক কথা। আজমল কাকা ডেকেছিল আমায়। আমাগো ওই কবরখানায় যে লাশ চুরি যাচ্ছে সেই বিষয়ে কথা বলতি আর কি। তা তুমি আবার এমন কি হয়ে পড়লে যে তোমার সাথে তারা ও বিষয়ে আলাপ করতে যাবে? তা আসলে কথাটা কি বললেই তো পারো।
আমি তো শুনছি। আরে বউ, রাগ করিস না, আমার চাকুরি জুটেছে রে, চাকুরি, তাও আবার বেতন 10,000 টাকার, বুঝলি? চাকরি? তা ও আবার মাসে 10,000 টাকা? বেশ ভালো তো। তার চাকরিটা কোথায় জুটেছে শুনি? আজমল সাহেবের বাগান বাড়িতে? না, তা ঠিক নয়, তবে চাকরিটা মানে ওই আমাদের কবরখানাটাতে ইদানিং বেশ কয়েকটা লাশ চুরি হয়েছে না, সেই বিষয়ে আর কি সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাতে সেখানে পাহারাদার রাখবে, আর আমাকে সেই পাহারা দেওয়ার কাজটাই দিয়েছে আর কি। তা বউ, তাতে তোর কোনো আপত্তি নেই তো? আমি তো তোকে কিছু না জানিয়েই আবার পাকা কথা দিয়ে এসেছি। না, আমার তাতে আপত্তি থাকবে কেন? চাকরি তো চাকরি, সে যেখানেই হোক, তাতে আমার আবার আপত্তি থাকবে কেন? তবে কবরখানার চাকরি বলে কথা, একটু সাবধানে থেকো, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি সঙ্গে একটা লাঠি আর ওই লাইটখানা সাথে নিয়েই তারপর বেরোবো। আজ রাত থেকেই চাকরি শুরু আর কি। তাহলে আমি আর দেরি না করে এক্ষুনি বেরোচ্ছি। তুই সাবধানে থাকিস বউ, গ্রামের অবস্থা আবার বেশি ভালো না। আমায় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি সাবধানে থেকো। কোনো কাজে বেশি ঝুঁকি ঝামেলা নিতে যেও না। কোনো সমস্যা হলে মনের ভেতর সাহস রেখো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বের হও, ওদিকে রাত বাড়ছে। তারপর লোকমান হাতে লাঠি আর টর্চ লাইট জ্বালিয়ে বের হলো কবরখানা পাহারা দেওয়ার জন্যে। চারপাশে ঘন জঙ্গল, তার উপর রাত বেশ গভীর। তার মনের ভেতর কিছুটা ভয়ও যে করছে না, তা কে জানে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল কবরখানায়। কবরখানার পাশে একটা টিনের চালা ঘর আছে, চারপাশে কাঠের বেড়া দেওয়া, বলতে গেলে একেবারে ফাঁকা বেড়া। লোকমান শান্ত হয়ে জিরুতে লাগলো সেই ঘরটার ভেতর। না, বেশ ক্লান্ত লাগছে, কিছুটা জিরিয়ে নি, তারপর না হয় একবার 4-5টা চক্কর দেওয়া যাবে। কিছুক্ষণ পর রওনা করল কবরখানাটা একবার চক্কর দেওয়ার জন্য। বাবা, যতটা ভেবেছিলাম এই কবরখানাটা দেখছি তার চেয়েও বড়, আর বড় হইবেই না কেন। যত মানুষ মরছে তার সাথে কবরের সংখ্যাটাও তো সেই গতিতেই বেড়েই চলেছে। দিন যাবে আরো বড় হতে থাকবে এই কবরখানা। রাত তখন প্রায় 11টা ছাড়িয়ে গেছে। লোকমান হাঁটছে কবরখানার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। বেশ কয়েকবার চক্কর দেওয়ার পর সে ফিরে এলো চালা ঘরটাতে। তারপর কিছুক্ষণ জিরিয়ে আবার সে পালা করে তার পাহারার কাজ করতে লাগলো। এ বাবা, এখানে যে দেখতে পাচ্ছি একটা নতুন কবর, 2-3 দিন আগের হবে হয়তো পাশের গ্রামের কারো কবর হবে।
আমার জানা মতে তো আমাদের গ্রামের কেউ 2-3 আগে মরেনি। যে একজন মরেছিল সে তো শফিক চাচার ছোট বোনটা। শুনেছি তার লাশটা গায়েব হয়ে গিয়েছিল। তার কবর তো এটা নয়। সে যাগ্গে, আমার এত ভেবে কাজ নেই। তবে চারপাশে কেমন একটা গা ছমছমে ভাব আছে। এই কবরখানাটায় তা থাকবেই না কেন? কবরখানা বলে কথা। যাই, ওদিকটা একবার ঘুরে আসি। এভাবে প্রায় 20 কয়েক ঘন্টা অতিবাহিত হল। তারপর সে আবার ফিরে গেল তার সেই চালা ঘরটাতে। তখন রাত প্রায় মাঝরাত। চারপাশ নীরব নিঝুম, কোথাও কেউ নেই। এমনিতেই একান্ত জরুরি প্রয়োজন না হলে এদিকে দিনের বেলাতেও কেউ কখনো পা বাড়ায় না। তারপর যে কবরখানাতে লাশ গায়েবের ঘটনা ঘটছে অবিরতভাবে, সেখানে রাতের বেলা কার এমন বুকের পাটা আছে যে ওই এলাকাটার পথ মারাতে যাবে? তবে এমন গভীর রাতেও এই ঝোপ জঙ্গলের পথটা ধরে একদল লোক নীরবে হেঁটে চলেছে সেই কবরখানাটার দিকেই। তবে তাদের দেখে কাউকে ভালো মানুষ বলে মনে হচ্ছে না। তারা চোরই হয়তো হবে, নয়তো ডাকাত। তবে কবরখানাটার দূরত্ব বেশ কয়েক ঘন্টার পথ, তাই তারা বেশ জোর পায়ে হেঁটে চলেছে। ওদিকে লোকমান তখন বসে আছে সেই চালা ঘরটার ভেতর। সবে প্রথম দিন, এমনিতে তার রাত জাগার অভ্যেস নেই। বেশ ঘুম ঘুম পাচ্ছে আমার। রাত জাগা চাকরি আগে তো কখনো করিনি। 2-4 দিন গেলি সব ঠিক হয়ে যাবে। তবে চোখে ঘুম ঘুম ভাব আসলেও সে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে যাতে ঘুমিয়ে না পড়ে। পাহারাদারের চাকরি বলে কথা, ঘুমিয়ে পড়লে যে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে সে ঘুমিয়েই পড়েছে। একটু জল হবে? বড্ড তেষ্টা পেয়েছে। এই যে শুনছেন, আপনি ঘুমিয়ে পড়েছেন দেখছি। শুনছেন? লোকমান হঠাৎই চমকে উঠে সামনের দিকে তাকালো। সে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল শাড়ি পরিহিতা এক যুবতী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে প্রথমে অবাক হলো, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আপনি এত রাতে এই কবরখানায়? এখানে কি চাই? আর আমার কাছে আপনার কি কাজ? হ্যাঁ, ও বুঝেছি, নিশ্চয় তুমি চোর বাটপারদের দলের কেউ হবে। ভালোয় ভালোয় বলছি, তুমি বা তোমরা যেই হও এখান থেকে পালাও। আমি কবরখানার পাহারাদার, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি একবার হাঁক দিলে গ্রাউ সদ্য লোক তুমি ও তোমার দলের সব কটাকে পিটিয়ে মারবে, বুঝেছ? সরে যাও, যাও বলছি। আরে থামুন থামুন, আমি চোর নই, কোনো চোর বাটপারদের দলের লোকও নই। আমার নাম কামরুন নাহার, তবে ডাকনাম অনামিকা। আমি ওই পাশের গ্রাম বাঁশখালী থেকে এখানে এসেছি, বুঝলেন লোকমান ভাই? আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। ও বুঝেছি বুঝেছি। তা তুমি এত রাতে এখানে এলে কেন? হ্যাঁ, আর তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমাকে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। সে না হয় আপনি পরেও জানতে পারবেন, তবে আপনি ঘুমিয়ে পড়েছেন দেখে আমি ভাবলাম আপনাকে জাগিয়ে দিই। কারণ জানেনই তো, এই কবরখানার বাসিন্দারা খুব ভয়ে আছে। না জানি কখন তাদের ঘুমিয়ে থাকা শরীরগুলোকে কখন কে তুলে নিয়ে যায় কবর খুঁড়ে, তাই আর কি। তা নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না মেয়ে। আমি থাকতে এই কবরখানায় কোনো লাশই চুরি হতে দেব না, এ আমার প্রতিজ্ঞা। হ্যাঁ, তবে আজ প্রথম দিন তো, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তবে 2 দিন গেলে সব ঠিক হয়ে যাবে। তা মেয়ে, তোমার এখানে আসার কারণটা ঠিক কি তা তো বললে না? আমি এসেছি মানে এসেছি, আমাকে তো এখানে আসতেই হতো। কতজনই তো এখানে আসে, আপনি হয়তো তাদের দেখতেই পাননি, না হয় তারা আপনাকে এড়িয়ে গেছে, আপনি হয়তো বুঝতেই পারেননি। সে যাই হোক, আজ প্রথম দিন তো, তাই আপনি এখানকার ব্যাপারটা ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না। এটা শুধু একটা কবরখানা নয়, এটা একটা আলাদা জগৎ। তা ভাবছি
আপনার বউটা কেমন জানি, আপনাকে এই রাতের বেলাতে কবরখানার পাহারার কাজে পাঠিয়ে দিল, আর আপনিও এমন চাকরি বেছে নিলেন। সে যাই হোক, কিছু মনে করবেন না। কথাটা যদিও ব্যক্তিগত, তবে তুমি মন্দ বলনি। ওই ওই আর কি। তা তুমি রোজই আসো এই কবরখানায়? না, আগে কখনো আসিনি, তবে এই 2 দিন হলো নিয়মিত আসছি। তবে তা দিনে নয়, রাতে। তবে সে অনেক কথা, যদি কখনো আবার দেখা হয় তখন না হয় সে বিষয়ে কথা হবে। তবে কাজের কথা হলো, আপনাকে ঘুমালে চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তবে তুমি হাসলে কেন মে? কবরখানা হাসার জায়গা নয়, এটা কাঁদার জায়গা। এখানে এসে কবরবাসীদের জন্য দোয়া খায়ের করতে হয়, বুঝলে? তবে তোমাকে ধন্যবাদ যে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছ। তা মেয়ে, তোমার কাজ না থাকলে এখান থেকে চলে যাও। আমি পূব দিকটায় একবার চক্কর দিতে যাব। না না, পূব দিকে যাওয়ার দরকার নেই, ওদিকটা ঠিক আছে। আপনি বরং পশ্চিম দিকটাতে একবার যান, এবং তাড়াতাড়ি। তা না হলে যে তবে আমি ঠিক কোন দিকে যাব তা বলার তুমি কে হে মেয়ে? হ্যাঁ, আমি এখানকার পাহারাদার। আমি ঠিক করব যে আমি ঠিক কোন দিকে চক্কর দেব। তা তুমি বলে দেওয়ার কে? হ্যাঁ, সে যাই হোক। এই কথা বলে লোকমান লাঠি ও টর্চ লাইটটা নিতে চালাঘরটির দিকে সামান্য ঘুরল। তারপর পুনরায় সামনের দিকে এসেই দেখল সেখানে মেয়েটি আর নেই। কি ব্যাপার? মেয়েটি কোথায় গেলে? এক মুহূর্তে সে কোথাও উধো হয়ে গেল। চারপাশে তো কোনো ঘন ঝোপঝাড় নেই যে তার হেঁটে যাওয়াটা আমি দেখতে পেতাম না। বেশ লম্বা পথ, এক লোহমায় কোনো মানুষের পক্ষে এতটা পথ যাওয়া তো সম্ভব নয়। তা মেয়েটা গেল কোথায়? তবে কি? লোকমান অবাক বিস্ময়ে চারপাশটা দেখতে লাগল, তবে সে কোনো সদুত্তর পেল না। তারপর সে কি মনে করে পশ্চিম দিকটার দিকেই হাঁটা দিল। তবে প্রান্ত অবধি যেতে তা প্রায় 15-20 মিনিট তো লাগবেই তার। তাই বেশ জোর কদমেই সে হাঁটতে লাগল। তবে লোকমান কি কিছু বুঝতে পেরেছে? সে কি কিছু আন্দাজ করতে পেরেছে? তা কে জানে। লোকমান কিছু একটা বুঝতে পেরে কবরখানার মধ্যেই সামান্য ঝোপ মতো জায়গায় লুকিয়ে পড়ল। তারপর সে যা দেখল বেশ কয়েকজন লোক একটা কবর খুঁড়ছে। নে তাড়াতাড়ি কোদাল চালা তোরা। আর তালিম, ভ্যান গাড়িটা নিয়ে এখনো তো এলো না কেন? ওস্তাদ, ও এক্ষুনি চলে আসবে। কেউ যেন কিছু সন্দেহ করতে না পারে, সেই জন্যই আমি ওরে পরে আসতে বলেছিলাম। বেশ ভালো করেছিস। লাশটাকে আজকের মধ্যেই চালান করতে হবে। শুনেছি মেয়েটা বাজ পড়ে মরেছে, ভালো দাম পাবো। ওস্তাদ, আমার কাছে পাক্কা খবর আছে। কোমলিতলা গ্রামের কবরখানায় আজ একজনকে কবর দেওয়া হয়েছে। আমরা এই কাজটা সেরে তারপর ওখানটাতে গেলে কেমন হয়? ওটা কাল দেখা যাবে। কবর খোঁড়ার কাজ বলে কথা। কবর খোঁড়ো, তারপর লাশ তোলো, তারপর আবার তা ভালোভাবে প্যাকেট করো। না না, সে অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার। তারপরে এলাকাবাসীর দৃষ্টি এড়িয়ে যেতে হবে। আজ এখানকার কাজটা সেরে উঠতেই রাত কাভার হয়ে যাবে। ওস্তাদ, চারপাশে কেউ আবার দেখছে না তো? লোকমান চুপ করে তাকিয়ে দেখছে ঘটনাটা। তবে সে নিজেকে শান্ত রেখেছে যাতে কেউ তার উপস্থিতি বুঝতে না পারে। না না, এ কবরখানায় কেউ তেমন আসে না, কোনো ঝামেলা নেই। বেশ কয়েকটা লাশ এখান থেকে তুলেছি, পথেও কোনো সমস্যা হয়নি, যেহেতু এ কাজে কোনো রিস্ক নেই। নে নে, তাড়াতাড়ি খুঁড়ে ফেল কবরটিকে। চোরাগুলোর তখনও জানা ছিল না এই কবরস্থানের নিঃসঙ্গ নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে এক সতর্ক প্রহরী, যার নাম লোকমান। তাই তারা দলবল সহ সদর্পে হাজির হয়েছে এখানে, মনে প্রফুল্লতা, একটা উৎসব উদ্দীপনা নিয়ে। মহাযজ্ঞে নেমেছে মৃতদেহ চুরির মহোৎসবটা সেরে ফেলতে। তাহলে এই ব্যাপার, তোমরাই তাহলে এই লাশ চুরির কাজের সাথে জড়িত? বাবা, বেশ ভালোই রমরমা ব্যবসা ফেদেছিস তোরা। বাবা, তবে ওরা সংখ্যায় অনেক। আমি একা এই মুহূর্তে যদি হাঁক দিই, তাহলে আমাকে ওরা নিশ্চিত মেরে ফেলবে। আমার লাশটাও এই সাথে পাচার করে দেবে বেটারা। তবে ওদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না। কি করা যায়? হ্যাঁ, একটু দূরে গিয়ে তারপর বাঁশিটা বাজাতে হবে, তাহলে ওরা আমার নাগাল পাবে না। তাহলে তাই করি।
তারপর লোকমান রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে বেশ কিছুটা দূরত্বে গিয়ে তারপর থামল। তারপর আর দেরি না করে তার কোমরে গুজে রাখা বাঁশিটাতে জোরে জোরে ফুঁক দিতে লাগলো, আর সেই সাথে চিৎকার চেঁচামেচি করতে লাগলো গলা ফাটিয়ে। তার চিৎকার আর বাঁশির শব্দ শুনে গ্রামের লোকেরা লাঠি সোটা নিয়ে দলে দলে বের হলো চোর ধরার জন্য। চোর ধরো সবাই, কে কোথায় আছো, সকলে বের হও, চোর চোর। এই কেন করেছে? ওখানে কি আবার বাঁশি বাজাচ্ছে? তাড়াতাড়ি পালা সকলে, জানটা নিয়ে পালা। এখানেও মনে হয় পাহারাদার রাখা হয়েছে, তা আমরা জানতাম না। শীঘ্রই সকলে ভ্যানটাতে চড়ে বস। ওস্তাদ, লাশটারে ডাঙ্গাই তোলা হইছে, ওইটারও সঙ্গে নেই। চুপ কর হারামজাদা, তাড়াতাড়ি ভ্যানটা জ্বালা তালিম। ওস্তাদ, কোনো চিন্তা করবেন না, এইটা অটো ভ্যান গাড়ি, আমি ফুল স্পিডেই চালাইতেছি, ওরা আমাকে ধরতে পারবে না। ওস্তাদ, একখান কথা কই শোনেন। তার চেয়ে বলি কি ওস্তাদ, আমরা এই কাজটারে ছাইড়া দিই। দুনিয়ায় তো কত রকমের কাজই আছে, আমরা তো অন্য কাজ কইরাও সংসার চালাতে পারি। আমরাও তো মানুষ ওস্তাদ, আইজ বাদে কাইল আমাগো সকলেরই তো ওই কবরখানায় যাতেই হবে। গ্রামের মানুষ জৈন না হয় আমাগরে ধরতে পাইল নি আইজও। আমাগো উপর ওপরওয়ালা মনে হয় দয়া করেছেন, তারই জন্যেই আমরা আইজগে প্রাণে বাইচা গেলাম। তয়ে মাইনসে কয় শুনছি যান, মৃত্যুর পরও একটা নতুন জীবন আছে, যার শুধু শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। ওই যারে কয় বলে বেহেস্ত। আমি বলি কি, আমরা সবাই ভালো হয়ে যাই ওস্তাদ, তালি পরে আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো, আর মানে ওই আইখিরাতেও আমরা শান্তি পাবো। হ্যাঁ, ঠিকই বলেছিস তালিম। আজ থেকে আমরা এই চুরির কাজ ছেড়েই দিলাম। যা, কথা পাক্কা। কাল থেকে আমরা আমাগো জমানো টাকাগুলা দিয়ে নতুন ব্যবসা শুরু করব, যা হবে শতভাগ হালাল ও সৎ কাজ। তার পাশাপাশি আমরা বিনামূল্যে কাফনের কাপড়ও রাখবো আমাগো দোকানে, যাতে করে আমাগো পাপের প্রায়শ্চিত্ত কিছুটা হইলেও কম হয়। কি বলিস তোরা? হ্যাঁ ওস্তাদ, আমরা সবাই রাজি। চোরগুলো দ্রুত বেগে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। কবরখানাটার ভেতর তখন গ্রামের বেশ কয়েকজন লোক এসে ভিড় জমালো। বোধহয় পালিয়েছে সব কটা, একটুর জন্য চোরগুলোকে ধরতে পারলাম না আমরা। তবে যে তাড়া খেয়েছে তাতে ওরা আর এদিকে আসবে না। আর দেখছি লাশটাকে ওরা তুলে ফেলেছে ওপরে। কি কাণ্ড দেখো! এই লোকমান, গব্বর, জিন্নাত, তোরা লাশটাকে যথা সম্মানে কবর দিয়ে দে, বুঝলি? আমার খুব ঘুম পাচ্ছে। এই যা, আবার বৃষ্টি শুরু হলো দেখছি। তবে ভালোই হয়েছে, যে গরম পড়ছে তাতে বৃষ্টিতে ভিজে একটু শান্তি পাবো। তো চলো সকলে যে যার বাড়িতে যাই, এত দিন পর একটু শান্তিতে ঘুমোতে পারবো সবাই। একাব্বার আর জিন্নাত, তোমরা দুইজন আমার সাথে চলো, লাশটাকে এক্ষুনি কবর দিতে হবে। জি ভাইজান, চলেন। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এত রাতে কবরখানায় আর কেউ থাকতে রাজি নয়। গ্রামের সকল লোক বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির পথে হাঁটতে লাগলো। বৃষ্টির শীতল জল যেন আজ গ্রামের উপর জমে থাকা এতদিনের ভয়টাকেও ধুয়ে মুছে মাটিতে মিশিয়ে দিচ্ছে ফোঁটায় ফোঁটায়। ওদিকে লোকমান, একাব্বর ও জিন্নাত মিলে মেয়েটির লাশটিকে কবরে নামিয়ে ওপরে দাঁড়িয়ে আছে। লোকমান ভাই, এবার আপনি একটু বাঁশের ফালিগুলোকে সাজিয়ে দেন, আমি মাটি টেনে দিচ্ছি কোদাল দিয়ে। বৃষ্টির পানিতে লাশটির কাফন সম্পূর্ণ ভিজে চুপচুপে হয়ে গেছে। তারপর বৃষ্টির তোড়ে কবরে ততক্ষণে 1 হাত পানি জমে গেছে ইতিমধ্যেই, আর সেই পানিতে লাশটি ভেসে আছে। পাতলা কাফনের ওপর দিয়ে লাশটির অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে ওরা 3 জনই। এ যে দেখছি মেয়ে মানুষের লাশ, দেখো দেখি কি কাণ্ড। কিন্তু লোকমান এক দৃষ্টিতে চেয়ে আছে সেই লাশটির দিকে। তারপর সে একটু নিচু হয়ে মেয়েটির লাশের দিকে তাকালো। তার দৃষ্টি অনড়, অবিচল, শান্ত, কিন্তু অজানা বিস্ময় ও কিছুটা আতঙ্ক সব মিলেমিশে একাকার হয়ে সে যেন
পাথর হয়ে গেছে। লোকমান ভাই, আরে ছি ছি, ওদিকে তাকাবেন না, এতে লাশের আত্মা কষ্ট পাবে, তাই বলছি আর কি। তবে কথাগুলো লোকমানের কান অবধি পৌঁছাচ্ছে না। তার মাথা ঘোরাতে শুরু করলো। লাশটিকে দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না এ কি করে সম্ভব। এই মেয়েটাই তো তার সাথে কিছুক্ষণ আগে দীর্ঘ সময় ধরে কথা বলেছিল, তাকে পশ্চিম দিকটাতে চক্কর দিতে অনুরোধ করেছিল। তারপর মেয়েটি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে যায় সে তা আন্দাজ করতে পারেনি। আর তারপর তো লোকমান কবরখানার পশ্চিম দিকটাতে এসেই চোরগুলোকে লাশ তুলতে দেখেছিল। তার মনের ভেতর লুকিয়ে থাকা সব হিসেব এবার মিলতে শুরু করল। এই মেয়ে তো সেই মেয়ে। তবে সে যাকে দেখেছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল তার আত্মা। লোকমান আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে পড়ে গেল কবরটার মধ্যে। সে গিয়ে পড়ল লাশটির উপর। তবে কবরের পাশে দাঁড়িয়ে থাকা দুজন তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। আর তারা বুঝবেই বা কি করে। ছি ছি ছি, লোকমান ভাই, আপনি কবরের মধ্যেই? ইস, আমি এ কি দেখছি, হায় হায়। আরে হতচ্ছাড়া, কখন থেকে ছি ছি করে যাচ্ছিস? সব কিছুকে এক দৃষ্টিতে মাপতে শিখেছিস শুধু? আরে লোকমান অজ্ঞান হয়ে কবরে পড়ে গেছে, ওকে তাড়াতাড়ি তুলতে হবে, সেদিকে খেয়াল নেই? হ্যাঁ তাই তো। তারপর একাব্বর ও জিন্নাত দুজনে মিলে লোকমানকে ওপরে তুলে আনলো। তারপর কবরটিকে ভালোভাবে বন্ধ করে দিল। তারপর লোকমানকে তার বাড়িতে নিয়ে গেল তারা। পরদিন সকালে লোকমানের জ্ঞান ফিরল। সে বিছানায় শুয়ে আছে, তার চোখ টকটকে লাল। সে আপন মনে বিড়বিড় করছে, আমি আর ওই কবরখানায় চাকরি করব না। আমি যা দেখেছি তাতে আমার পক্ষে ওখানে রাতে পাহারা দেওয়া আর সম্ভব না। ওখানে ভূত আছে, হ্যাঁ হ্যাঁ ভূত আছে। ও কবরখানা ভালো না, আমি আর ওখানে যেতে পারবো না। বেশ, বুঝেছি বুঝেছি, তোমার আর ওই চাকরি করতে হবে না। তবে তুমি না থাকলে আমরা চোরগুলোকে তাড়াতে পারতাম না। তোমার এই সাহসিকতার জন্য আমি তোমাকে 1 মাসের বেতন নগদ পরিশোধ করে দিলাম। আর তুমি সুস্থ হলে তার পরদিন থেকে আমার বাগান বাড়িতে কাজ করবে। সেজন্য তুমি মাসে 10,000 টাকা বেতন পাবে। তবে সে কাজ রাতে নয়, দিনেই করতে পারবে। বেশ বেশ, আপনাকে ধন্যবাদ। তাহলে আমি আসি। তবে তার মনের ভেতর জমে থাকা স্মৃতি সে ভুলবে কেমন করে? তবে কথাই বলে না, এ পৃথিবীতে যাহা কিছু হয় মানুষের মন ঠিকই সব কিছুই সয়। কিছুদিন পর লোকমান পরিপূর্ণ সুস্থ ও স্বাভাবিক হল। তারপর থেকেই লোকমান আজমল সাহেবের বাগান বাড়িতে কাজে নেমে পড়ল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।